ছোট থেকে আমি বাবা ছাড়া মায়ের কাছে বড় হয়েছি। আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে মানে মাত্র ভর্তি হয়েছি, তখন নানা কারণে আমার মা তো একা ছিল, তাই আমাকে বিয়ে দিয়ে দেয়। যদিও আমার বিয়েতে কোনো মত ছিল না, আমি তখন চাইতাম না যে বিয়ে করব। তারপরেও বিয়ে দিয়ে দেয়। আমার যে হাজব্যান্ড, ওর আমার প্রতি কেয়ারিং, আমাকে যত্ন করা, সেখান থেকে আমার ভালোবাসার সৃষ্টি। আচ্ছা, আপনার বিয়ে যা হয়েছে, আপনি তখন কিসে পড়েন বা আপনার বয়স কত? আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। 2014-তে অক্টোবরের 24-এ আমার বিয়ে হয়েছিল। ইন্টারমিডিয়েটে পড়েন তখন? এবং এটা পারিবারিকভাবে হয়েছে? হ্যাঁ, পারিবারিকভাবে হয়েছে। আচ্ছা, আমার আম্মুর ইচ্ছা মতেই আমার বিয়ে হয়েছে। আচ্ছা, সেখানে ভালোই কাটছিল, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করতো না। শুধু আমার যে হাজব্যান্ড, ও আমাকে পছন্দ করে বিয়ে করেছিল। আপনাকে পছন্দ না করার কারণ কি ছিল? কারণ আমি একটু মোটা ছিলাম, এটা ওনার ভালো লাগতো না আমার শাশুড়ির। আচ্ছা, বিয়েটা কি আপনার হাজবেন্ডের ইচ্ছা হয়েছে না আপনাদের ফ্যামিলি, তাদের ফ্যামিলির ইচ্ছা হয়েছে? তাদের আমার ছবি দেখে আমার শ্বশুর শাশুড়ি আমাকে পছন্দ করেছিল, কিন্তু যখন রিয়েলি দেখলো, আমাকে গাড়ি থেকে নামার পরে যখন দেখলো, তখন আর ওনার ভালো লাগে নাই। ইভেন উনি আমাকে বরণও করে নাই। আচ্ছা, তো তখন ভালো লাগে নাই, কিন্তু আমার বাবু মানে আমার যে হাজব্যান্ড, ওর আমাকে অনেক পছন্দ হয়েছিল, এই জন্যই আর কি বিয়েটা হয়েছে। তারপর আমার বিয়ের পর আমার শাশুড়ি আমাকে একদমই পছন্দ করতো না। তারপর পছন্দ করতো না, আমার সাথে ঠিকমতো কথা বলতো না, নানানভাবে আমাকে অত্যাচার করতো। কিন্তু আমার বাবুর আব্বু আমাকে খুব ভালোবাসতো, মানে আমার হাজব্যান্ড অনেক ভালোবাসতো। তো বিয়ের 15 দিন পরে আমি ঘর গোছাচ্ছিলাম, দেয়ালে যখন ফটো টাঙাচ্ছিলাম, তখন আমাদের বাসার একটা মেয়ে, ও বলতেছিল যে মামি, রানী মামিও এভাবে ঘর সাজাইতো। তখন আমি প্রশ্ন করলাম যে রানী মামিটাকে। পরে আমি ওই দিন জানতে পারি যে আমার বাবুর আব্বু আগে থেকেই বিবাহিত ছিল, যেটা আমার ফ্যামিলিকে জানানো হয় নাই। ওর ওয়াইফ বাহিরে থাকতো, এটা আমার মাকেও জানানো হয় নাই, আমিও জানতাম না। সেদিন জানতে পারার পর আমি আমার মাকে বলছিলাম যে মা, আমি এখানে কিভাবে থাকবো, ওর তো ওয়াইফ আছে, ডিভোর্স হয় নাই। কিন্তু আমার মা আমাকে নিয়ে আসে নাই, ওইখান থেকে নিয়ে আসে নাই যে তোমাকে এত ভালোবাসে, তুমি এখানেই থাকো, একদিন হয়তো সব ঠিক হয়ে যাবে। ওই বউ তো চলে গেছে। আপনার ফ্যামিলি কি জানতো তার মানে বিষয়টা? আমার মা জানতো কিনা জানি না, কিন্তু আমি জানতাম না। আচ্ছা, আমি তখন জানতাম না, সেদিনই ফার্স্ট শুনেছিলাম যে ওর ওয়াইফ আছে। তখন ও বলছে যে এটা ভুলক্রমে হয়েছে, আমার রিলেশন ছিল, বাসায় চলে আসছে, এজন্য বলছে যে আমার ওয়াইফ, মানে আমাকে বিভিন্নভাবে বোঝানো হয়েছে। আমার নিজের কোনো বোন নাই, আমার আপুদের মানে খালাতো বোনদের সাথে কথা বলে মানে ওরা বললো যে তুমি এখন একটা বেবি আনো, বেবি আনলে পরে এই সমস্যার সমাধান হয়ে যাবে, তোমার ওই ওয়াইফের প্রতি আর কোনো টান থাকবে না। তখন আমার বাবুর আব্বু ওর আগের ওয়াইফের সাথে কথা বলতো, কন্টিনিউ কথা বলতো। আমি যখন জিজ্ঞেস করতাম তুমি কার সাথে কথা বলো, ও বলতো যে বন্ধু ফোন দিছে, আমার একটা আপুর হাজব্যান্ড ফোন দিছে, আমাকে এমনভাবে কাটাই দিত। তো এক সময় ওই যে আগের ওয়াইফ, ও আমাকে ফোন দেয়, আমার নাম্বারটা জোগাড় করে আমাকে ফোন দিয়ে বলতেছে যে ওর সাথে তো আমার বিয়ে হয়েছিল, ও এরকম তোমাকে যেসব গয়নাগাটি দিছে এগুলো আমার, মানে যাই হোক এক্সট্রা এগুলা বলার পর আমি বাবুর আব্বুকে জিজ্ঞেস করাতে ও অস্বীকার করে। তারপর হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি, মানে অনেকটাই অসুস্থ হয়ে পড়ি, বিছানা থেকে উঠতে পারতাম না। সেই অসুস্থতার সময় আমি কোনো বাসায় কাজকর্ম করতাম না বিধায় আমার শ্বশুর শাশুড়ি আমাকে আলাদা করে দেয়, মানে আমার বাবুর আব্বুকে আর আমাকে আলাদা করে দেয়। তখন আমরা আলাদা রান্না করে খাইতে হয়। তখন তো আমার বাবু পেটে আসছে। সেদিন মানে 3 মাস 11 দিনের পরে আমি জানতে পারি যে আমি প্রেগন্যান্ট। তো বাবুর আব্বু অনেক খুশি হয়েছে যে আমার বাচ্চা আসবে। ও আমার অনেক টেক কেয়ার করতো, অনেক ভালোবাসতো আমাকে। মানে ও আমার এতটাই যত্ন করতো যে আমি যদি রান্না না করতাম, তারপরে ও আমাকে বলতো না যে তুমি রান্না কেন করো নাই। এতটাই ভালোবাসতো যে ওর যে অতীত আছে একটা, ওর ভালোবাসার পিছনে আমি এটা ভুলে গেছি। আচ্ছা, তো আমার বাবু যখন পেটে 7 মাসের, তখন ওর ফোনে টেক্সট আসতো। যদিও আমার কাছে ওর ফোন দিত না, বলতো আমার ব্যবসায়িক ফোন, তুমি ধরে কি করবা। তো একদিন জেদ করেই বলছি যে তুমি ফোনটা রাইখে যাবা, তুমি কেন ফোন রাইখে যাও না। তো ফোন রাইখে গেছে। আমি আর আমার বাবুর আব্বুর যে বড় বোনের মেয়ে ঘরে একসাথে থাকতাম। তো তখন একটা নাম্বার থেকে ফোন আসার পর আমি ফোনটা রিসিভ করার পরে ধরলাম যে একটা মেয়ে মানুষ ফোন করছে। মেয়ে মানুষটা ফোন করে বলতেছে যে আমার হাজব্যান্ড ওরও হাজব্যান্ড। আচ্ছা, তখন আমি আবার জানতে পারি যে আমার হাজব্যান্ড আবার আরেকটা সম্পর্কে জড়ায় আছে। ওকে, সে নামটা কি ফ্ল্যাশ করবো? হ্যাঁ শিওর। ওর নাম ছিল রিয়া। আচ্ছা, ও ভালুকা একটা কিন্ডারগার্টেনে জব করতো। আচ্ছা, তো ও আমাকে অনেক কথা বলে, কান্নাকাটি করে যে
ও তো আমারে বলছে বিয়ে করবে, এই সাথে আমার সাথে দেখা করে, আমার সাথে ওর অনেকদিন যাবৎ সম্পর্ক, আমি ওর বাসায় পর্যন্ত গেছি। তো এটা শুনে আমি অনেক কান্নাকাটি করে আমি আমার শাশুড়িকে জানাই যে মা আপনার ছেলে এরকম করতেছে, আমি এখন কি করব। তা আমার শাশুড়ি উত্তর দিল যে আমার ছেলে সুন্দর মানুষ, আমার ছেলে 10টা বিয়ে করবে, 10টা মেয়ের সাথে ঘুরবে, তোমার ভালো লাগলে থাকো, তাহলে না হলে তুমি চলে যাও। আচ্ছা, আমি ওইখানে সাপোর্ট পাই নাই। তা আমি আমার বাবুর আব্বু আসতে পরে প্রশ্ন করছি যে এখন আমাদের বাবু আসতেছে, তুমি এরকম কি শুরু করছো? না, এগুলো মিথ্যে কথা। আমি বললাম কেন মিথ্যে কথা হবে? ও ফোন দিছিল, তোমাকে রাগানোর জন্য ফোন দিছে। তাই কথায় দুই কথায় আমি মোবাইলটা ভেঙে ফেলি। মোবাইল ভাঙাতে ও ফার্স্ট আমার গায়ে হাত তুলছিল। আচ্ছা, তখন আপনি প্রেগনেন্ট? হ্যাঁ, তখন আমি প্রেগনেন্ট। আচ্ছা, তো তখন আমি বলছি যে তুমি যদি এই মহিলার সাথে কথা বলো, মানে ইসলামিক ভাবে আমি ওকে কসম দিছিলাম আর কি আমার বাবুর। তখন ও বলছে আচ্ছা ঠিক আছে, আমি আর কথা বলবো না। তো ইসলাম মানে বিয়েতে কিন্তু উকিল বাবা মানে একটা কথা থাকে, উকিল বাবা। তো আমি আমার উকিল বাবার কাছে ফোন দিছি যে বাবা তুমি কি রিয়া নামের মেয়েটাকে চেনো? তোমার বাসার এদিকে বাসা। ও বলতেছে, আমার আব্বু বলতেছে যে না, ওই নাম তো এরকম না, এরকম ছেলে না, ও হতেই পারে না এরকম। মানে ওকে কেউ বিশ্বাস করলো না। আমার মাকে জানাইলাম, আমার মাও বিশ্বাস করলো না। আচ্ছা, কারোর কাছে সাপোর্ট পেলাম না। তো ওইভাবে দিন কাটতে থাকলো। তা আমার যখন আরো কিছুদিন পরে আমার বেবি আর 8 মাস পেটে, তখন আমার বাসায় একটা ঝগড়া হয় আমার শ্বশুর বাড়িতে। ঝগড়াটা হয় মানে আমার যে হাজবেন্ডের 2টা বোন, ওইটাও আমাকে দেখতে পারতো না। বলতো যে আমার ভাইকে তুই কেড়ে নিছিস, সেটা মানে দেখতে পারতো না। তো ওরা দাওয়াত খাওয়াবে, তো ওইখানে আমার বাবুর আব্বুকে বলছে, আমাকে বলে নাই। যাইতে বলছে, আমাকে বলে নাই। তো আমার বাবুর আব্বু তখন তো আমাকে অনেক ভালোবাসতো। তো ও যাবে না বিধায়, ও যাবে না, আমাকে বলে নাই তাই ও যাবে না। আচ্ছা, তো ও যাবে না নিয়ে আমার শাশুড়ি, আমার ননাস, ওরা অনেক ঝামেলা শুরু করে দেয়। ঝামেলা শুরু করাতে ওইখানে মারামারি হয়। আচ্ছা, মারামারির মধ্যে মানে যখন ঝামেলা হয় তখন আমার বাবুর আব্বু ছিল ওইখানে, আমার অনেক গালাগালি করা হয়। গালাগালি করাতে বাবুর আব্বু অনেক রেগে যায়। রেগে যাওয়ার পরে যাই হোক, ঠান্ডা হওয়ার পরে বাবুর আব্বু যখন চলে যায়, তখন আমার শ্বশুর, আমি তখন 8 মাসের প্রেগনেন্ট, ওই অবস্থায় লাঠি দিয়ে আমাকে মারে। আপনাকে মারে? আচ্ছা, তো বাসার পাশ থেকে যে আমার চাচি শাশুড়ি ছিল, ও আমাকে অনেক ভালোবাসতো। তো ও আমার বাবুর আব্বুকে ফোন দিয়ে বলছে যে বাসায় ঝামেলা হচ্ছে। তো ও বাসায় এসে বলতেছে চলো ভাড়া চলে যাবো, এটা সেটা, এখানে থাকবো না। পরে আমার শাশুড়ি আর কি এসে কান্নাকাটি করতেছে যে আমার একটা মাত্র ছেলে, কোথাও যাইতে দিব না, তুমি এখানেই থাকবা, যা হওয়ার হয়েছে, আর কিছু হবে না। আচ্ছা, তো ওইভাবেই কাটতে থাকলো। আমার মা, আমার বড় ভাই যায়, আমার বাবু মানে বাবু হবে এই জন্য ডেট কাছে আসছিল, এই জন্য আমাকে নিয়ে আসে মানে আমার বাসায়, আমার বাবার বাসায়। আচ্ছা, আমার ভাইয়া নিয়ে আসে। নিয়ে আসার পরে তখন আমার বাবুর আব্বু মাঝে মাঝে আসতো আমাকে দেখার জন্য। তখন তো ওর ভালোবাসার কোনো কমতিই ছিল না আমার প্রতি। তো আমার বাবু হয়, সিজার করে আমার বাবু হয়, তখন আমি অনেক অসুস্থ ছিলাম। আমার 28 ঘন্টা পরে জ্ঞান ফিরছিল। বাবুর আব্বু সারা রাত আমার পাশে বসেছিল। আমাদের কোল জুড়ে আসে একটা মেয়ে। আমার মেয়ে যখন হয় তখন আমার বাবুর আব্বু অনেক খুশি হয়েছিল। এতটাই খুশি হয়েছিল যে ডাক্তাররা বলতেছিল যে একটা মেয়ে হইলে যে একটা বাবা এত খুশি হতে পারে, সেটা ওকে দেখে বুঝতে পারছে। ওকে। তখন ও বাবুটাকে কুলে নিয়ে বলতেছিল যে ও আমাদের, তাই না, আমাদের ভালোবাসার চিহ্ন। আমি বললাম হ্যাঁ, আমি যদি কখনো মারা যাই তখন তুমি ওকে দেখলে বুঝতে পারবা যে এটা আমারই চিহ্ন। তো আমার বাবুকে 4 দিন পর্যন্ত হাসপাতাল আমরা ছিলাম। থাকার পরে আমার বাবুর আব্বু আমাকে বাসায় না দিয়ে ও চলে যাবে ওর ব্যবসার কাজে, মানে ও বাসায় ময়মনসিংহ চলে যাবে। তো আমাকে রেখে চলে গেছে। আমার বাবুর বয়স যখন 23 দিন, তখন আমি রাত্রিবেলা ফোন দিছি, তখন রাত্রে বাজে 12টা। তো ফোন দিচ্ছি, ফোন ধরছে না। না, আমার একটা দেবর ছিল, মামার শ্বশুরের ছেলে দেবর, ও আবার আমার বাবুর আব্বুর সাথে থাকতো রাত্রে। তো আমি বাবুর আব্বুকে ফোনে না পাইয়া ওকে ফোন দিছি যে রানা তুমি কোথায়? কই ভাবি আমি তো ভাইয়ের বাসায়। তখন আমি একটা মেয়ের গলা পাই, মেয়েটা বলতেছিল তুমি আসো না, এরকম একটা কথা। আমি বললাম তোমার ভাই আমার ফোন ধরছে না কেন, আর বাসায় মেয়ে মানুষকে? পর বলতেছে ভাইরে ফোন দেন, ভাই ধরবে। তো আমি ওকে ফোন দিলাম। ও ফোন দেওয়ার পরে আমি বলতেছি কি ব্যাপার তুমি, আমি ঘরে মেয়ে মানুষের কণ্ঠ পাইলাম। না, কোনো মেয়ে মানুষ নাই তো। তখন আমি আবার কণ্ঠ পাই, মানে মেয়েটা হাসতেছে, এরকম একটা কণ্ঠ। আমি বললাম যে সত্যি করে বলো তো যে বাসায় কে আসছে? তখন ও বললো যে আমি তো আসলে মেয়ে আনি নাই, আমার ফ্রেন্ডরা আনছে। তোমার ফ্রেন্ডরা মেয়ে আনছে তোমার রুমে কেন?
তো ওইটা নিয়ে আমি আমার ননাসকে ফোন দিছি যে আপা একটু যায় দেখেন আপনার ভাই বাসায় মেয়ে নিয়ে আসছে। তো ওরা কিন্তু বাসায় যায় পাইছিল মেয়েটাকে, পরে যে আমি শুনতে পারছি মেয়েটাকে পাইছিল, কিন্তু আমি ঝামেলা করবো বিধায় আমাকে বলছে যে না এখানে কোনো মেয়ে নাই, তোমার কে বলছে আবল তাবল কথা। তখনও কিন্তু আমার বাবুর আব্বু ওর মা বোনের কাছ থেকে সাপোর্টটা পেয়েছিল। তো আমি কিছুদিন পরে যখন আমাকে এখান থেকে নিয়ে যাবে, যখন আমার বাবু হয়েছে, মেয়ে হওয়াতে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবুকে আমাকে দেখতেও আসে নাই। আচ্ছা, আমি ওদের এতটাই অপছন্দের পাত্র ছিলাম। তারপর দেখতে আসে নাই, আমার বাবুর আব্বুই আসছে আমাকে নিতে আসছে। পরে আমি বলছি না আমি যাব না, একে তো তোমার বাড়িতে আমার শান্তি নাই, তারপরেও তুমি এরকম করো, আমার মধ্যে কি নাই যে তুমি অন্য মেয়ের কাছে যাও। তখন বলছে বিশ্বাস করো আমি ওটা আনি নাই, এই তোমার মাথা ছুঁয়ে বলছি আমি ওই মেয়ের কাছেও যাইনি। তখন আমি বিশ্বাস করে নিলাম, কারণ আমি তো ওকে অন্ধবিশ্বাস করতাম। তো আমাকে বাসায় নিয়ে গেছে, তখন আমার ছোট্ট বাবুকে নিয়ে ভালোই সময় কাটতেছিল। যদিও একা একা মেয়েটাকে মানুষ করতে হয়েছিল, আমার শ্বশুর শাশুড়ি আমার মেয়েকে কুলেও নিত না। তো আস্তে আস্তে আমি খেয়াল করলাম আমার বাবুর আব্বু ঠিক মতো বাসায় আসে না। সকাল 6টা বাজে বেরোয়, রাত্রে 2টা-3টা বাজে বাসায় আসে। ফোন দিলে বলে আমি ব্যস্ত আছি, আমি কাজ করতেছি, তুমি আমাকে পরে ফোন দিও বা আমি পরে ফোন দিব, মানে দূরত্ব সৃষ্টি হচ্ছিল। তখন আমি আমার মামাতো ভাইকে ফোন দিছিলাম, ফোন দিয়ে বলতেছি ভাই দেখ না এরকম আমার সময় কাটে না, আমার ভাল লাগে না, তোর ভাইয়া তো বাসায় আসে না। তখনও আমাকে বলে যে আপু তুমি ফেসবুক ইউজ করতে পারো, তোমার সময় কাটবে, তুমি যখন অবসর সময় থাকবা ফেসবুকে থাকবা, দেখবা তোমার সময় কেটে যাবে। তো আমি তখন ফেসবুকের কিছুই বুঝতাম না, ইন্টারমিডিয়েটে পড়তাম, তারপর আমি ফেসবুকের কিছুই বুঝতাম না। তখন ও আমাকে ফেসবুকের আইডি ওপেন করে দেয়, তো ফেসবুক ইউজ করতাম। আমি আবার আমার বাবুর আব্বুকে বলছিও যে তুমি যখন আমাকে সময় দাও না, আমি ফেসবুক ইউজ করতেছি, তুমি কিন্তু বাসায় এসো, নাহলে কিন্তু আমি সারাদিন ফেসবুকে বসে থাকবো, মেয়েরও যত্ন করবো না। তারপরেও আসে না বাসায়, আমি ফেসবুক ইউজ করি, ফ্রেন্ড হয়, স্বাভাবিক ফেসবুকে ফ্রেন্ড হতেই পারে। তখনই আমি একটা ভুল করে বসি, একটা ছেলের সাথে আমার কন্টিনিউ কথা হইতে থাকে। তখন আবার মানে কথা তো হচ্ছিল, তখন ফ্রেন্ডলি কথা হচ্ছিল। আমার যে দেবর, আমি একটু আগে বলছিলাম যে আমার মামা শ্বশুরের ছেলে, ও আমাকে এসে বলছে যে ভাবি ভাইকে কিন্তু আমি আজকে এক জায়গায় নিয়ে দিয়ে আসছি। কোথায় দিয়ে আসছো? ওই যে রিয়া আছে না, রিয়ার সাথে দেখা করতে দেখে আসছি, দেখেন আজকে এই টি-শার্টটা পরে আসবে। হ্যাঁ, আমি তো বিশ্বাস করি না, যা তোমার ভাই এরকম করতেই পারে না, তোমার ভাই এখন ভালো হয়ে গেছে। বাসায় আসছে, সেম একই কাজ করছে, মানে ওই শার্টটাই পরে আসছে। তখন আমার বিশ্বাস জাগলো আর কি, যে আসলেই এমন হয়েছে। আবার বাসা থেকে বেরোলে আমি যখন ফোন দিই, ওর ফোন কেটে দেয়, ফোন ধরে না। তো রাত্রে 2টা-3টা বাজে ও ইভেন্টের কাজ করতো, মানে বিয়ে বাড়ির অনুষ্ঠানে ইভেন্টের কাজ করতো। তখন আমার যে ননাসের হাজবেন্ড, ও এই কাজ করতো। তো যখন রাতে 2টা-3টা বাজে বাসায় আসতো না, আমি একদিন আমার ননাসের হাজবেন্ডকে ফোন দিছি যে ভাই বাবুর আব্বু তো আসতেছে না, তো ও কোথায় আছে, আপনাদের নাকি অনেক কাজ চলতেছে। কই না তো, কাজ তো অনেক আগেই শেষ হয়ে গেছে। তো এতটা সময় ও কোথায় আছে, কোথায় থাকে? তো যখন আসলে মনে করেন আমার দিকে তাকাবে তো দূরে থাক, ঠিক মতো মানে কথাও বলতো না, এরকম একটা চেঞ্জ চলে আসছে। বাবুকেও ঠিক মতো সময় দিত না। তো আমি যে ফেসবুকে ছেলেটার সাথে কথা বলতাম, ওই ছেলের সাথে একবার আমাদের ফোন নাম্বার এক্সচেঞ্জ হয়। তখন আমাকে আস্তে আস্তে তখন আপনার সন্তানের বয়স কত? তখন আমার সন্তানের বয়স 1 বছর হয় নাই, আচ্ছা, এই 8-9 মাস। আচ্ছা, মানে এই যে ফোন নাম্বার আদান প্রদান দিচ্ছে, তখন কি কোনোবার আপনার বাচ্চাটার কথা মনে হতো না যে আমি কি করতে যাচ্ছি বা কি হতো? যে আমি জাস্ট ওই সময় কথা বলতাম যে আমার সময়টা কাটানোর জন্য, আমি যে রিলেশনে জড়ায় যাবো এটা ভাইবা কথা বলতাম না। আচ্ছা, মানে বন্ধুভাবে কথা? হ্যাঁ, বন্ধুভাবে কথা বলতাম। আচ্ছা, তখন ওই ছেলেটা জানতো, আমি বলে দিছিলাম যে আমার বেবি আছে একটা, আমি বিবাহিত। আচ্ছা, এটা বলেই আমি ওর সাথে কথা বলতাম। আচ্ছা, তারপরে কি হলো? তো আস্তে আস্তে কথা বলতাম, মানে এমন একটা আবেগে আমি জড়াই গেলাম, ওই ছেলেটা আমাকে বিশ্বাস দিচ্ছিল যে তোমার হাজবেন্ড তোমাকে সময় দেয় না, আমি তোমাকে অনেক ভালোবাসবো, আমি এটা করি ওইটা করি, মানে আমাকে আবেগের মধ্যে নিয়ে যাচ্ছিল। আমি আমার বাবুর আব্বুকে ফোন দেই যে তুমি আসো। ও আমি একটা কথা মিস করছি, আমার ছোট থেকেই হার্টের সমস্যা। আমি মাঝে মাঝে অনেক অসুস্থ হয়ে যাই, আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। তো আমি যদি বলতাম যে বাবুর আব্বু তুমি আসো, আমার ভালো লাগছে না, ও আমাকে বলতো যে তুমি ভালো লাগতেছে না, তোমাকে কি সবসময় আমি কুলি করে নিয়ে বসে থাকবো? ভালো, আমার সময় নেই, আমি ব্যস্ত। কিন্তু আমি আবার ওই ছেলেটা যখন ফোন দিত, তখন আমার বলতো তুমি ওষুধ খাও, এটা করো ওইটা করো, মানে আমার অনেক টেক কেয়ার করতো।
তা আমি ওর প্রতি নার্ভাস হয়ে যাচ্ছিলাম। তখন চিন্তা করলাম যে এটা করা মেবি ঠিক হচ্ছে না। তো আমি এই বিষয়টা অনেকজনকে জানাইছিলাম, আমার চাচি শাশুড়িকে জানাইছি, আমার যে ওই মামা শ্বশুরের দেবর ছিল ওকে জানাইছি, ইভেন আমার মাকেও আমি জানাইছিলাম যে মা আমি তো এরকম কথা বলি, আমি তো ওর সাথে অনেক জড়ায় পড়তেছি। আমার মা তখন আমাকে কিছু বলে নাই, নিষেধ করে নাই। তা আমার বাবুর আব্বু বাসায় আসলে আমি সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকতাম। ও কিছুটা বুঝতে পারতেছিল যে আমার মধ্যেও চেঞ্জ চলে আসছে। যে ব্যক্তি আমি ও আসলে অপেক্ষা করে বসে থাকতাম, এখন আর অপেক্ষাটা করি না, এখন আর ওকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করি না যে তুমি আসো তুমি আসো। তো ওরও চেঞ্জ আছে, আমারও চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা দুজনেই মানে আমি তো আগে থেকেই জানি, ও বুঝতে পারছিল। তো মাঝে মাঝে আমি ফোনে কথা বলতাম, এটা আমার শাশুড়ি দেখতো। আমার শাশুড়ি দেখা আমার বাবুর আব্বুকে বলছে যে ও তো কারোর সাথে মনে হয় ফোনে কথা বলে। তো বাবুর আম্মু আমাকে জিজ্ঞেস করছে, আমি বলছি যে না, আমি তো ওইভাবে কিছু বলি না, আমার ফ্রেন্ড হিসাবে কথা বলি, তুমিও বলতে পারো, ও জানে আমার বাবু আছে। কিন্তু তখন আপনি আসলে কি হিসেবে কথা বলেন? তখন আমি ফ্রেন্ড হিসাবে কথা বলতেছিলাম। তো যখন আমার বাবুর ফার্স্ট বার্থডেতে অনেক বড় করে অনুষ্ঠান হয়, তারপরে থেকে আমার বাবুর আব্বু তো একেবারেই বাসায় আসতো না। 2 দিন 3 দিন পর পর বাসায় আসতো, জিজ্ঞেস করলে আমাকে যাতা করতো, গায়ে হাত তুলতো, মানে এতটা চেঞ্জ চলে আসছিল। তখন আমি বুঝতে পারি নাই যে ও বিয়ে করে ফেলছে, আমি জানতাম না। তো হঠাৎ করে একদিন বাবুকে নিয়ে বসে আছি, তখন আমার বাবুর বয়স 1 বছর চলে গেছে, মানে ওই 14-15 মাস হবে। তখন আমার বাবুকে নিয়ে বসে আছি, ওর যে আগের ওয়াইফ আমি বলেছিলাম রানী, ও আসছে আমার বাসায়, মানে আমি যে বাসায় থাকি ওইখানে আসছে। তো একদম বাসায় এসে রুমের ভিতরে ঢুকে গেছে। ভিতরে ঢুকে যাওয়ার পরে আমি তো চিনতে পারতাম না, আমি তো জানতাম না, দেখিই নেই কখনো। তো আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করছিলাম, মা এটা কে আসছে? তখন আমার শাশুড়ি বলছে এটা রানী। তখন আমি স্বাভাবিক, একটা মেয়ে মানুষ রাগ করতেই পারে যে ওয়াইফ চলে গেছে এটা কেন বাসায় আসবে, এখন তো আমার বাবু হয়ে গেছে। তো আমার শাশুড়ি বলছে না, তোমাকে দেখতে আসছে, মেয়েকে দেখতে আসছে। মেয়েকে দেখতে আসছে, ঘরে এসে বসুক, তো ওইভাবে চলে গেছে কেন? এভাবে মুখ ঢাইকে আসছে আমার রুমে, নিজের ইচ্ছা মতো ঢুকলো আবার চলে গেল। তখনও আমার শাশুড়ির শ্বশুরের আমার 2 ননাসের ওই মেয়ের সাথে, আগের ওয়াইফের সাথে একদম কানেকশন ছিল। যদি কানেকশন না থাকতো, ওই মেয়েটা আসার সময় মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসা প্রথম আমার বড় ননাসের বাসায় উঠছে। তখন ওরা জানতো যে আমার বাবুর আব্বুর সাথে ওর সম্পর্ক আছে। তো বাবুর আব্বুর সাথে সম্পর্ক আছে, আমি বাবুর আব্বুরে ফোন দিছি যে তুই করেই বলছি, তখন রাগারাগি করে যে তুই কোথায়? তো বলতেছে কেন তুমি এইভাবে কথা বলতেছো না, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তুই কারে বাড়ি পাঠাইছিস? কারে বাড়ি পাঠাইছি মানে তুই জানোস না, তাড়াতাড়ি বাসায় আয়। তো বাসায় আসছে, আসার পরে দেখে রানী। তো রানীর মুখে এমন তর্কাতর্কি হইতে হইতে এমন একটা সময় আসে, ও আমাকে আমার গায়ে হাত তোলে। রানী আমার গায়ে হাত তোলে। এখন যদি আমার বাবুর আব্বু আমার সাপোর্ট না করে তাহলে তো হিতে বিপরীত হতে পারে, এজন্য ও যায় আর রানীকে মারতে যায়। তো রানীকে মারতে যাওয়ার পরে আমিও আর কি সুযোগে রানীকে মারছিলাম বলতে ধরছি আর কি, ধরাধরি হয়েছে। তখন আর কি রানী বলছিল যে তুই যার জন্য আমার সাথে ঝগড়া করতেছিস সে তো তোরে ভালোবাসে না। বললাম, আমি বলছি তুই কোনো কথাই বলিস না, তোরে ভালোবাসতে তোরেই রাখতো, আমারে আনতো না। বলতেছে যে শোন, তোর হাজবেন্ডের আইডি কার্ড আগে আমার কাছে ছিল, আমার সাথে যদি যোগাযোগ নাই থাকতো তাহলে এই আইডি কার্ড তোমার হাজবেন্ডের কাছে কিভাবে গেল? গত পরশুদিন আমার এইভাবে বলতেছিল যে গত পরশুদিন একটা বডি স্প্রে আনছিল, মনে আছে তোমার, হোয়াইট কালার? আমি বললাম হ্যাঁ। ওইটা আমার সাথে দেখা করে আনছিল, আমি দিয়েছিলাম ওকে। আমি যেখানে, মানে ওই রানী বলতেছিল যে আমি যেখানে থাকি ওইখানে সবাই জানে ও আমার হাজবেন্ড, ও নিজে আমাকে বাসা ভাড়া করে রাইখ আসছে, ও প্রতিনিয়ত আমার কাছে যায়, আমার সাথে কন্টিনিউ যোগাযোগ আছে। বললাম বিশ্বাস করি না, আমি বলতেছি আমি বিশ্বাস করি না। বডি স্প্রে ওটা কিনে আনছে, তুমি যে আমার ঘরে গেছো, এটা দেখছো, দেখে আমাকে বলতেছো, তুমি প্রমাণ চাও? বললাম হ্যাঁ প্রমাণ চাই। ও আমাকে কল রেকর্ডিং শোনাইছে। কল রেকর্ডিং শোনাইছে, ওরা যে একসাথে রুমে ছিল এই ভিডিও আমাকে দেখাইছে। তারপরে তো আমার আর বিশ্বাস করার মতো কিছু নাই। তখন আমি অনেক কান্নাকাটি করতেছিলাম। তখন আমি আমার বাবুর আব্বুকে বোঝাইতেছিলাম যে দেখো তুমি এরকম করো না, আমার বাবু এখন বড় হচ্ছে, ও যদি বড় হয়ে শুনতে পারে যে ওর বাবা এরকম ছিল তাহলে ও কি শিখবে? ওর মান সম্মান থাকবে? তখনও কিন্তু আমি ওই ছেলেটার সাথে কিন্তু ফ্রেন্ড হিসেবেই কথা বলি। তা আমার বাবুর আব্বুকে বলতেছি যে তুমি এগুলা করো না প্লিজ, তোমার পায়ে ধরি,
তখন আমি কান্নাকাটি করতেছিলাম। পরে বলতেছে তুমি আমার বিশ্বাস করো আমি এরকম কিছু করি নাই, ও মিথ্যে কথা বলছে। মিথ্যে কথা বলছে, কল রেকর্ড কিভাবে আসলো, এগুলো আগের। তো এগুলো বলছে, পরে ও আবার ঠান্ডা করলো আমাকে। ঠান্ডা করার পরে বলতেছে আমি এইসব করি না, তুমি বিশ্বাস করো আমাকে, আমি কখনোই এরকম করি না। এই যে এত কিছু বলছে, তার ফ্যামিলি থেকে রিঅ্যাকশনটা কি? তার ফ্যামিলি, ওর ফ্যামিলি ডাইরেক্টলি আমাকে বলছে তোমার ভালো লাগলে থাকো না চলে যাও। কমে না, ও বাসায় যে আসে না, আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে কথা বলতো না, আমি সারাক্ষণ একা থাকতাম। এই একা থাকাটাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল হয়ে চলে আসে। ওকে, আমি ওই ছেলেটার সাথে সম্পর্কে জড়ায় যাই। আচ্ছা, সম্পর্কে জড়ায় যাই বলতে ও আমাকে বলছে যে মানে ও আমাকে বোঝাইতো যে তোমার বাচ্চা হয়েছে তাই কি হয়েছে, তোমাকে কি কেউ ভালোবাসতে পারে না? আচ্ছা, তুমি তোমার আব্বু আজকে তোমাকে অবহেলা করছে, তাই বলে কি সবাই অবহেলা করবে? এরকম আমাকে বোঝাইতো। এবার আমরা একটু ছেলেটার সম্পর্কে শুনি, কেন আপনি ওর প্রেমে পড়ে গেলেন? মানে ও বুঝাইলো ঠিক আছে, ও কি করে এবং ও কোথাকার একটু শুনি আমরা। ওর বাসা ফরিদপুর। আচ্ছা, ওর এক ভাই এক বোনরা। আমাকে তখন বলছিল যে ও একটা সরকারি জব করে ডিসি অফিসে। আচ্ছা, তখন বলছিল। ওকে, এটা কত সালের কথা বলছেন আপনি? 16-তে, 2016 সালে। আচ্ছা, তারপর? তখন ও বলছে ডিসি অফিসে কাজ করে। তা আমি আমার বাবুর আব্বুকে যখন বলতাম যে বাবুর দুধ নাই, তুমি তাড়াতাড়ি আসো, বাবুর দুধ আনতে হবে, বলতে তুমি আইনে নাও, এরকম একটা কথা বলতো, তুমি আইনে নাও। বললাম আমি কোত্থেকে আনবো, তুমি আইনে নাও, বলে ফোন কাটে দিত। তখন ওই ছেলেটা আবার বিকাশ করে আমাকে বাবুর দুধের টাকাটা পাঠাইতো। আচ্ছা, তো দুধের টাকা পাঠাইতো, আমি তারপর ওর সাথে কন্টিনিউ কথা বলতে থাকি। আর এমনই আবেগে বাসতেছিলাম যে আমি ওকে ছাড়া কিছুই বুঝতামই না। এমন একটা ঘোরে চলে গেছিলাম যে ওই ছেলেটার সাথে কথা না বললে আমার কিছুই ভালো লাগতো না। আমার বাবুর আব্বুর কথা মনে হইতো না, আমার বাসার কথা মনে হইতো না, কিচ্ছু মনে হইতো না। আচ্ছা, কিন্তু আমার বাবুর আব্বুকে তখন আর কিছু বলতাম না, বলতাম যে ফেসবুক আমি ইউজ করি না। বলতেন? হ্যাঁ। করেন না বলতেন? হ্যাঁ, করেন না, করি না বলতাম। কেন বলতেন? মিথ্যাটা কেন বলতেন? মানে আপনাকে কি না করেছিল? হ্যাঁ, বলছে তুমি আর ফেসবুক চালাবে না। আচ্ছা, আমার শাশুড়ি ওর কাছে বিচার দিছিল যে আমি সবসময় ফোনে কথা বলি। আচ্ছা, এই জন্য বলছে যে তুমি আর ফেসবুক ইউজ করবে না। বলছে আচ্ছা ঠিক আছে, আমি ফেসবুক ইউজ করবো না। আচ্ছা, তো ফেসবুক ইউজ করতাম না ঠিকই, কিন্তু আমাদের ফোনে কন্ট্রাক্ট হইতো। তো কন্ট্রাক্ট হতো, আমি কিন্তু তখন ওকে দেখি নাই, ওই ছেলেকে দেখি নাই, জাস্ট পিক দেখি নাই। তো আমার বাবুর আব্বু আমাকে বলছিল যে তুমি কার সাথে কথা বলো, এটা আমাকে বলো। আমি কারোর সাথে কথা বলি না। তুমি তখন এমন একটা পর্যায়ে ও আমাকে এতটাই ভালোবাসার সরকার বলতেছিল যে তুমি আমার কাছে স্বীকার করো, তুমি যদি আমার কাছে স্বীকার করো তাহলে আমি আর কিচ্ছু করবো না। আচ্ছা, পরে আমি বলে দিছি যে তুমি আমাকে এরকম অবহেলা করো, আমি ওরকম কাউকে খুঁজে চলে যাবো। আচ্ছা, তুমি আমাকে ভালোবাসো না তাই কি হয়েছে, আমি ভালোবাসার মানুষ খুঁজে নিব। আচ্ছা, তখন বলতেছিলাম আর কান্না করতেছিলাম। তো তখন থেকে ও আমাকে আর কি অবিশ্বাস করা শুরু করে। ও আর কি যাই বলুক বলে আমার মুখ থেকে আর কি কথাটা বের করার চেষ্টা করছে। আচ্ছা, তো তখন থেকে ও আমার অনেক অবিশ্বাস করে, কিছু হইলেই খোটা দেয় যে তুমি এটা করো ওইটা করো, নিজের চেহারা সুন্দর থাকলেই কি হয়, ওই ছেলের কাছে যায় দেখো বেচে দিবে, এটা করবে ওইটা করবে, মানে নানান কথা। তারপর এভাবেই কাটতে থাকে, আমি ওই ছেলেটার সাথে কন্টিনিউ যোগাযোগ করতে থাকি। এদিক দিয়ে আমি আমার বাবুর আব্বুকেও বোঝাচ্ছি যে তুমি কিন্তু অন্য মেয়েদের সাথে কথা বলবা না, যোগাযোগ করবা না, আমার বাসায় ঠিক মতো আসবা, আমাকে অবহেলা করবা না। আচ্ছা, যেহেতু আমার একটা বাবু আছে। এটা আপনি আপনার হাজবেন্ডকে বলছেন? হ্যাঁ। কিন্তু আপনি অন্যদিকে আরেকটা ছেলের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে গেছেন? হ্যাঁ। ওকে, তারপর আমার বাবুর আব্বু বলছে যে আচ্ছা ঠিক আছে, করবো না বলতো, কিন্তু করতো। আচ্ছা, এটা আমাকে দেখাইতে হলো আমার মামা শ্বশুরের দেবর, বিভিন্ন রকমের ছবি, বিভিন্ন রকমের ভিডিও। উনি কেন আপনাকে সবসময় এগুলো দেখা দেন? মানে এটা কিভাবে, মানে ওনার সাথে আপনার সম্পর্কটা কি? সম্পর্ক কি বলতে জানি না, হয়তো সবাই চাইতো আমি ওই বাসায় না থাকি। আচ্ছা, এই জন্যই হয়তো দেখাইতো। ওকে, নাহলে তো দেখানোর কোনো প্রয়োজন মনে করি না। আচ্ছা, তো আমাদের পাশের বাসায় মানে সম্পর্ক জানি না কি হয়, ননদই হবে। তো ওই মেয়েটার সাথে আমার বাবুর আব্বুর মানে ফার্স্ট যে ওয়াইফ, তার আগে ওই মেয়েটার সাথে সম্পর্ক ছিল, ওই মেয়েটার বিয়ে হয়ে গেছিল। আচ্ছা, মেয়েটার নাম মেবি মনে নাই। আচ্ছা, ওকে। ওই মেয়েটার সাথে আমি একদিন রাত্রেবেলা 2টার দিকে শুয়ে আসি, বাবুর আব্বু ওয়াশরুমে গেছে। আমাদের ওয়াশরুমটা বাসার মানে রুমের বাইরে ছিল। তো 2টার দিকে ওয়াশরুমে গেছে, আধা ঘন্টা হয়ে গেছে, ও আর আসতেছে না। তখন আমার বাবুকে রাইখা আমি ভাবলাম যে এতক্ষণ হয়ে গেছে আসতেছে না, কই গেছে। আমি বেরোয় যা দেখলাম নিজের চোখকে আর বিশ্বাস করতে পারি নাই। ওই যে আমার পাশের বাসার মেয়েটা, ওই মেয়েটার আবার ডিভোর্স হয়ে গেছিল, যে ও বাপের বাড়িতে থাকে। আচ্ছা, একটা ছেলে সহ ডিভোর্স হয়ে গেছিল। আচ্ছা, আমি বাইরে বেরোয় দেখি ওই মেয়েটাকে ও হাক করে রাখছে। আচ্ছা, রাত তখন 2টা বাজে? হ্যাঁ, 2টা বাজে। তো হাক করে রাখছে, আমি কিছু বলি নাই তখন। আচ্ছা, দেখে চলে আসছি, কারণ মানুষ জানাজানি হলে খারাপ। আচ্ছা, এজন্য রুমে চলে আসছি। সে কি আপনাকে দেখেছিল তখন? না, দেখেনি। ওকে।
তো বাসা রুমের ভিতরে ঢুকছে, দেখে আমি লাইট জ্বালায় বসে রয়েছি, বসে বসে কান্না করতেছি। ওকে। তো বলতেছি কি হয়েছে তোমার? আমি কই কি হয়েছে মানে, তুমি কোথায় গেছিলা? কেন বাথরুমে গেছিলাম। পরে আমি বললাম ও মেয়েটার নাম ময়না। আচ্ছা। ময়নার বুকে কি তোমার মানে বাথরুম ছিল? আচ্ছা। পরে বলতেছে মানে কি বলতেছে এইসব? তখন আমি ওর সাথে আর কি চিলাচিলি শুরু করি যে আমি দেখছি, নিজের চোখে দেখছি, নিজের চোখকে কিভাবে অবিশ্বাস করবো আমি, তুই ওই মেয়েটার সাথে কথা বলছিস। তখন ও আমার গায়ে হাত তোলে। আচ্ছা। হাত তোলে পরে আমার মারধর করে। আচ্ছা। বলছে তোরে বাইরে বেরোতে বলছে কে? ও এটা করছে, এটা দোষ না, কিন্তু আমি বাইরে বেরোইছি এটা আমার দোষ। ওকে। তো আমি অনেক কান্নাকাটি করছি, কান্নাকাটি করে আমার মারে আমি ফোন দিছি যে মা আমি কিন্তু চলে যাব, তুমি যদি আমাকে এখান থেকে না নিয়ে যাও আমি চলে যাব, এত দূরে চলে যাব যে তোমরা আমাকে খুঁজেও পাবে না। তো পরের দিন আমি ওই মেয়েকে যায় ধরছি, মানে পরের দিন সকালে ওই মেয়ের কাছে গেছি আমি যে কি ব্যাপার ময়না, তুমি এখন হাজবেন্ডের বাসা থেকে চলে আসছো, আমার হাজবেন্ডের কাছে কি? তখন ও ওইখানে অস্বীকার করতেছে, ও করে নাই, বলছে আমি নিজের চোখে দেখছি। তখন তুমি বললা না? তা আমার দোষ হয়েছে, আমি দেখার সাথে সাথে কেন বললাম না? আচ্ছা। তা আমার ওই বাবুরাব্বুর বড় বোনও বলতেছে তুই তখন আমাদের ডাক দিতি। তা আমার শাশুড়ি মাঝখান দিয়ে বললো কি যে তোর ভালো না লাগলে তুই চলে যা, এই ময়নারে আবার বিয়ে করে নিয়ে আসবো। আচ্ছা। তখন আমি সাপোর্ট পাই নাই বলতে এমন একটা সিন ক্রিয়েট হইলো যে আমার ননাসও আসছে আমাকে মারতে। আচ্ছা। যে তুই কেন এইসব কথা বইলে আমার ভাইয়ের মান সম্মান নষ্ট করতেছিস। বললাম আমার সাথে এরকম করলো, তুমি অন্য মেয়ের সাথে পরকিয়া করতেছে, এটা কিছু না, আমি এটা বলছি, এটা মান সম্মান নষ্ট গেছে, তুইও তো কথা বলিস। আচ্ছা। আমি বলি কথা বলি ঠিক আছে, আমাকে তো আর কেউ দেখে নাই যে আমি জড়ায় ধরে রাখছি, আমার তো কোনো ভিডিও নাই, আমার তো কোনো ছবি নাই। তখন আমি রেগে গেছিলাম অনেকটা। পরে আমার বাবুরাব্বু বলছে যে মানে এতটাই ও রাগ হয়ে বলছে যে তোর সমস্যা, আমি আবার বিয়ে করবো। আচ্ছা। তখন আমি আর কিছু বলি নাই। তা আবার বাসায় আসে এক কথায় দুই কথায় এরকম আমি বারবার কথাগুলো তুলি যে তুমি আর কয়টা মেয়ের সাথে সম্পর্ক করবা, রানী গেল, রিয়া গেল, আমি আসি, আবার ময়নাকে শুরু করছো, তুমি আর কত করবা। এগুলো বলে একদিন এতটাই জঘন্য সিন ক্রিয়েট করে, ওইখানে আমার দোষ দেয় আর কি, যে আমি ফোনে কথা বলি এই জন্য আমাকে মারছে। আচ্ছা। তা আমি ফোনে কথা বলি এই জন্য আমার ফোন টোন নিয়ে যায় আমার তাড়াই দিছে। তখন আমার বাবুকে নিয়ে আমি চলে আসছি আমার ভাইয়ের বাসায়। আচ্ছা। রূপগঞ্জ আমার ভাইয়ের বাসায় চলে আসছি। ভাইয়ের বাসায় চলে আসার পরে আমি ভাইকে বলছি যে ভাই আমি আর যাব না, অনেক সহ্য করেছি, 2 বছর হয়ে গেছিল বিয়ের, আমি অনেক সহ্য করছি, আমি আর পারবো না, তোমরা কি আমাকে রাখতে পারবা? না রাখতে পারলে আমি নিজেই কাজ করব, ইনকাম করবো, আমি ওইভাবে খাবো, আমি যাবো না। তো এখানে চলে আসার পরে মানে আমার আর্থিক অবস্থা তো ভালো না, আমার শুধু মা ছিল, আমার ভাইরা আমার খরচ টরচ কিছুই দেয় না। তো আমার বাবুকে রাখা, বাবুর খরচ বহন করা আমার পক্ষে কষ্ট হয়ে যাচ্ছিল। তো ওইখানে যে রাগ করে চলে আসছিলাম, আমার বাবুরাব্বু আমাকে কোনো ফোন দিচ্ছে না, কোনো খোঁজ নিচ্ছে না। কিছুদিন পর কুরবানির ঈদ, না আমার ইচ্ছা ছিল যে ও যদি কোনো দোষ নাই করে থাকে অবশ্যই আমাকে ফোন দিবে এবং আমাকে নিতেও আসবে। আচ্ছা। তা আমার মাকে আমি বললাম যে মা দেখছো ও আসলেই দোষ করে, আসবে না, ও আমাকে আর নিতে আসবে না, আমি চলে যাবো। কার সাথে চলে যাবা? তখন আমি আমার মাকে ওই বিষয়টা বলি যে আমি ফেসবুকে এরকম একটা ছেলের সাথে কথা বলি, আমি ওই ছেলের সাথে চলে যাবো। পরে আমার মা কি প্রথম বলছে যে ওই ছেলেকে তুমি দেখো নাই, চিনো নাই, যদি নিয়ে তোমার মেরে ফেলুক, আমি তারপরেও চলে যাব। তা আমার মা বলছে আচ্ছা এখন পাগলামি করো না, থাকতে থাকো। তো তখন আমার বাবুরাব্বুকে মাঝে মাঝে আমিই ফোন দিতাম, কিন্তু ও ফোন ধরতো না, আমার বাবুরও একটা খোঁজ নিত না। তা এমন একটা সিচুয়েশন চলে আসছিল যে এলাকার মানুষও জিজ্ঞেস করতে শুরু করলো যে কি ব্যাপার, তোমার বাবুরাব্বু আসে না কেন? ঈদ কাটলো, ঈদ চলে আসছে, আমি ভাবছি অন্তত ঈদের দিন আমার সাথে কথা না বলুক, আমার মেয়ের সাথে তো বলবে, ওর একটা মাত্র মেয়ে, ঈদের দিনও আমার মেয়ের সাথে কোনো কথা বলে নাই, ও ফোন দেয় নাই। তার কিছুদিন পরে আমি ওকে একটা SMS করি যে বাবুরাব্বু তুমি যদি না আসো তাহলে যে তুমি দেখছো না আমি কার সাথে কথা বলি, আমি ওর কাছে আমার মেয়ে নিয়ে চলে যাব। পরে ও SMS-টা পেয়ে পরের দিন আসে আমাদের বাসায় আমাকে নিতে আসে। পরে আমি যেতে চাই নাই, যদিও আমি আমার মাকে মানা করছি, আমার ভাইকে মানা করছি যে আমি যাব না, কিন্তু ওরা বলছে এই লাস্ট তুমি যাও, যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে আমি দেখব। তা আমার ছোট মামির অপারেশন হয়েছিল কিডনির, এর জন্য আমার মা আবার ইন্ডিয়া চলে গেছে। আমি ওইখান থেকে আসার পর আমার মা ইন্ডিয়া চলে গেছে। তো ইন্ডিয়া যাওয়ার সময় আমার মা আমাকে এখানে সাপোর্ট করছিল ওই ছেলেটার বিষয়ে। আমার তো ফোন ছিল না, বাবুরাব্বু ফোন নিয়ে গেছে। তো ওই ছেলেটার সাথে কথা বলার জন্য আমার মা আমাকে একটা ফোন কিনে দিছিল, ইভেন আমার একটা সিম কার্ডও কিনে দিছিল। কিন্তু আমি মনে করি এখন যে আমার মার উচিত ছিল এতে আমাকে নিষেধ করা,
তো আমাকে ওখানে সাপোর্ট করছে, আমি আবার আরেকটা সুযোগ পাইছি ওই ছেলের সাথে কথা বলার জন্য। তো বাসায় গেছি, যাওয়ার পরে ওই ছেলের সাথে আমি কথা বলি। বাবুর আব্বু তেমন আমার সাথে কোনো কথা বলে না, বাবুর আব্বুর মতো বাবুর আব্বু আছে। ওই মেয়েটার সাথে, ময়নার সাথে ওর কন্টিনিউ যোগাযোগ হচ্ছে, কথা আপনি তখন হচ্ছে। কোথায় থাকেন? আমি তখন আমার বাবুর আব্বুর বাসায় নিয়ে গেছে আইসা আমাকে ওকে। নিয়ে গেছে, পরে আমি ওইখানে থাকি। তো এরকম সম্পর্ক করে 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 আমার ভিতরে জেদ চলে আসছে যে আমি আর থাকবোই না। SMS আসতেছে, ফোনে কথা বলতেছে, আমি ঘরে শুয়ে আছি অথচ ও বাইরে যায় ফোনে কথা বলতেছে। কেন আমার সাথে কথা বলা যায় না? তা আমার সাথে এরকম কথা বলতো না। তারপর আমি না একবার মানে রাগ হয়ে ওই ছেলের সাথে আমি ফার্স্ট চলে যাই, আমার বাবুকে নিয়ে আমি চলে যাই। চলে যাওয়ার পরে আমার বাবুর আব্বুকে কিছুই বলি নাই, আমি বাসা থেকে বেরোইছি যে আমি ঢাকা যাব, এই বলে বাসা থেকে বেরোয় আমি ওই ছেলের সাথে চলে যাই। তো ওই ছেলের সাথে গেছি, ওই ছেলে ডাইরেক্ট আমাকে ওর বাসায় নিয়ে গেছিল। বাসায় নিয়ে যাওয়ার পর ওই দিনই ফার্স্ট আমি ওই ছেলেকে সরাসরি দেখছি। তো মানে ওই ছেলেটার হয়তো কোনো প্ল্যান ছিল, তো ও আমার আগে আমার বাচ্চাটাকে কুলে নিছে, আমার মেয়েকে নিয়ে আমি গেছিলাম। ওইটাই ছিল আমার লাইফের বড় ভুল, আমি ওই ছেলের সাথে চলে গেছিলাম। চলে গেছেন আপনি? হ্যাঁ। আচ্ছা, মানে আপনার ইন্টেনশন ছিল যে তার সাথে কি নতুন করে আবার সবকিছু গুছাবেন। হ্যাঁ। এর মধ্যে আপনাদের নিশ্চয়ই অনেক কথা হয়েছে, মানে আপনার একটা মানুষের সাথে এমনি বের হয়ে যান নাই, কিছু কমিটমেন্টের কথা হয়েছিল নিশ্চয়ই। হ্যাঁ, ও বলছে যে আমি তোমার সব দায়িত্ব নিব, কোর্টে যাই আমরা বিয়ে করব, আমার মাও তোমাকে মেনে নিবে। ইভেন ওই ছেলের মাও আমার সাথে কথা বলছে। ওকে, এটা ইন্টারেস্টিং। এটা একটু বলেন আমাদের কিভাবে ওই ফ্যামিলির সাথে কি পরিচয় হলো, তাদের সাথে কি কথা হয়েছিল? ওই ছেলের কাছে আমি ডাইরেক্টলি বলছি যে তুমি তো আমাকে নিয়ে সমাজে বেরোতে পারবে না, যেহেতু আমি একটা বাচ্চার মা। তো বলছে না, আমি তোমাকে ভালোবাসি, ওই বাচ্চা টাচ্চা কোনো ব্যাপার না। তো ওর মা কয় তুমি বিশ্বাস করো, আমার মাও তোমাকে অনেক পছন্দ করে। তো বললাম কিভাবে বিশ্বাস করবো? তোর মার সাথে আমাকে কথা বলায়, ওর মাও আমাকে বলে যে মানুষের লাইফে ভুল হতেই পারে, তুমি যদি আমার ছেলের কাছে আইসা সুখ পাও তাহলে আমি না হয় মেনেই নিলাম মা হয়ে, তুমি চলে আসো। তা আমি ওইখানে একটা ভরসা পাইছি। আচ্ছা। তা আমার মা তখন ইন্ডিয়া। ওকে। তা আমি ওইখান থেকে চলে যাই। চলে যাওয়ার পরে মানে মনে হলো যে ওইখানে সব ঠিকঠাক আছে। ওই ছেলে আমাকে নিয়ে গেছে সেদিন রাত হয়ে গেছে যাইতে যাইতে, আমি ওই ছেলের মার সাথে আমার বাবুকে নিয়ে ঘুমাইছি। ঘুমানোর পরে হঠাৎ করে মনে হইলো যে বাসার কি অবস্থা, বাবুর আব্বুর কি অবস্থা, আমি একটা ফোন দিই। ফোন দিয়ে দেখি, আমি বাবুর আব্বুর কাছে সরাসরি ফোন দিই নাই, আমার আন্টির মেয়ের কাছে আমি ফোন দিচ্ছি। ফোন দেওয়ার পরে আমার আন্টির মেয়েদের প্ল্যান ছিল যে আমাকে নিয়ে আসবে। তো ওই জন্য বলতেছে যে বাসায় পুলিশ টুলিশ আসছে, তোমার মাকে ধরার জন্য। আমি চলে যাওয়ার মানে যেদিন চলে গেছি সেদিন রাত্রেবেলায় আমার মা আসছিল বাংলাদেশে, মানে ইন্ডিয়া থেকে আসছিল। তোমার মাকে নিয়ে যাওয়ার জন্য আসছে, তোমার ভাইদের কাছে পুলিশ চলে আসছে, তুমি চলে গেছো। আমি চলে গেছি, মাকে কি অনেক সমস্যা করতেছে? পরে বলতেছে হ্যাঁ, বাসা ভরা পুলিশ চলে আসছে। আমার ভয় দেখায় দিছে এখানে। আমি বলছিলাম বাবুর আব্বু কোথায়? বাবুর আব্বু ও তো আসছে, ও তো পুলিশ নিয়েই আসছে। তুমি এক কাজ করো, তুমি তো ওর ডিভোর্স দাও নাই, তুমি ডিভোর্স দিয়ে যাও, তুমি চলে যাবা যখন ডিভোর্স দিয়ে যাও। তো আস্তে এরকম ফোন দিয়ে পরের দিন সকালে আমি ফোন দিয়ে আবার তখন কোথায়? ওই ছেলের বাসায়। ওই ছেলের বাসায়? হ্যাঁ। এবং সেখানে আপনার বাচ্চাকে নিয়ে গেছেন? হ্যাঁ, বাচ্চাকে নিয়ে গেছি, তখন আমাদের বিয়ে হয় নাই। আচ্ছা। তো ওই সব পরের দিন আবার ফোন দিছি, ফোন দেওয়াতে বলতেছে যে তুমি ডিভোর্স দিয়ে যাও অন্তত আয়শা। পরে বলতেছে তুমি কোথায় গেছো সত্যি করে বলো। কে বলতেছে? আমার আন্টির মেয়ে। আচ্ছা। তুমি কোথায় গেছো সত্যি করে বলো। আমি আবার ঠিকানা বলে দিছি যে আমি ফরিদপুর চলে আসছি। আচ্ছা। তো ওই দিন বিকালে আমার বাবুর আব্বু এখানে চলে যায়। আচ্ছা। মানে আমার বাবুর আব্বু যে যায় সেটা আমি জানি না, আমার মা আর আমার দুলা ভাই গেছিল। আচ্ছা। তারপরে ওইখানে আর কি আবার আমি যে ছেলের বাসায় গেছিলাম, ওই ছেলের বাসায় এবার একটু ঝামেলা হচ্ছিল, যে একটা বাচ্চার মাকে নিয়ে আসছে, মিডিয়া টিটিয়ে একটু ঝামেলা হচ্ছিল। আচ্ছা। তো ওই ছেলের মা বলতেছে তুমি এখন চলে যাও কোনো আত্মীয়র বাসায় থাকো, আমি এখানে সব ঠান্ডা করে তারপরে আমি আসতেছি। আচ্ছা। তা আসতেছি এ বলে আমি বেরোয় গেছি বাবুকে নিয়ে বেরোচ্ছি। পরে দেখি আমার মা আসছে আমাকে নিতে। তখন আমার মা আমাকে ফোন দিছিল, যে নাম্বারে আমি ফোন দিছিলাম সেই নাম্বারে আমার মা আমাকে ফোন দিছে যে মা তুমি আমার কাছে চলে আসো, কি হয় না হয় আমি পরে দেখবো। আচ্ছা। হ্যাঁ, আমি বলছি যে মা যাই হোক আমি এখানে চলে আসছি, আমি বাসায় আসবো, কিন্তু আমি বাবুর আব্বুর কাছে যাবো না। আচ্ছা ঠিক আছে যাও না। তো বাসায় আসছে, আমাকে নিয়ে আসছে বাসায়। নিয়ে আসার পরে দেখলাম যে বাবুর আব্বুও সাথে আছে। আচ্ছা। গেছিল ওইখানে বাবুর আব্বু। তো আমার আসছি পরে আমার বাবুকে কুলে নেয়, কুলে নিছে। পরে আমার বলতেছে তুমি কি থাকবাই না? বলছে না আমি থাকবো না, তুমি আমাকে এরকম ভাবে একা একা রাখো বাসায়, আমি সারাক্ষণ একলা ফিল করি, তোমার মা কথা বলে, তোমার বাবা আমাকে গালাগালি করে, তোমার বোনরা আমাকে গালাগালি করে, তুমি একটার পর একটা মেয়ের সাথে সম্পর্ক করতেছো, আমি থাকবো না। তখন আমি খুব জেদ করি।
তখন আর আমার বাবুর আব্বু আমার ফ্যামিলির কাছে খুব ভালো হয়েছে, যে বলতেছে যে ওই ছেলেকে ফোন দেন, ওই ছেলে যদি ওকে নেয় তাহলে আমি আর নিব না, আমি চলে যাব। আচ্ছা আর যদি না নেয় তাহলে আমি ওকে এখন নিয়ে যাব। আচ্ছা এটা তো যে সে লোক বলতে পারে না যে একটা ছেলে নিয়ে গেলে ও নিয়ে যাবে, নাহলে নিয়ে যাবে না। আচ্ছা তখন আমার ভাইয়ারা বলতেছে, দেখছো এরকম মানুষ পাবা, তুমি কাকে দোষারোপ করো, এ তো তোমার জন্য পাগল। তখন আমাকে সবাই বুঝাইতেছিল যে বাবু আছে একটা, আমার পাশের বাসার আন্টিরা সবাই বুঝাইতেছিল যে একটা মেয়ে আছে, যা করছো করছো, আর কিছু করার দরকার নাই, তুমি চলে যাও। আচ্ছা তা আমি বলতেছি, আন্টি আমি যে এখন যাবো, আমি তো একটা ভুল করে ফেলছি। তখন ও তো সারা জীবন আমাকে খোটা দিবে। তো বলছে না খোটা দিবে না, আমরা এরকম কথা বলেই দিব। তো বাবুর আব্বুকে বলতেছে, তুমি কোনো খোটা দিবা না তো? কই না আমি কোনো খোটা দিব না, আমি ওরে কিচ্ছু বলবো না, আচ্ছা আমি ওকে নিয়ে যাই। তো পরের দিন আমাকে বাবুর আব্বুর বাসায় নিয়ে গেল। আচ্ছা বাবুর আব্বুর বাসায় নিয়ে যাওয়ার পরে তখন আর আমাকে ফোন টোন কিছু দেয় না, আচ্ছা কোনো কিছুই ফোন টোন দেয় না। তো তখন কয়েকদিন ভালো ব্যবহার করতেছিল। তো এর মধ্যে ওই ছেলের সাথে কি হলো, মানে আপনি চলে আসলেন, এটা তো মানে চলে আসলাম পরে ওই ছেলেটা তো ওইখানে যখন গেলাম, আমি মিস করছি, ওইখানে যখন গেলাম পরের দিন যে সকালে আমি সব শুনতে পেলাম ওই ছেলেটা মাত্র এসএসসি পরীক্ষা দিছে। আচ্ছা মাত্র এসএসসি পরীক্ষা দিছে, ও কোনো চাকরি বাকরি করে না। আচ্ছা ওর মা কে তাহলে, যে কথা বললেন? হ্যাঁ ওর মাই কথা বলছে। আচ্ছা ওর মাই কথা বলছে, ওর মাই মিথ্যে কথা বলছে আমার সাথে, আচ্ছা যে ওই ছেলে চাকরি বাকরি করে। আচ্ছা তখন ওইখানে গিয়ে আমি তো আরেকটা ধোকা খাইছি, যে চাকরি করে না, কিছুই করে না। তখন আমি ওরে প্রশ্ন করছিলাম যে তুমি যে আমাকে টাকা পাঠাতে, টাকা কই পাইতা? আচ্ছা বলছে আমার মা দিস, ওর বাবা ওর বাইরে থাকতো। আচ্ছা তো ওইখান থেকে তো ও কি আপনার সমবয়সী না আপনার ছোট? বয়সে আমার বড়, কিন্তু ক্লাসে পিছিয়ে ছিল, মানে পড়াশোনা করে না আর? না পড়াশোনা করতো না। আচ্ছা ঠিক আছে। তো আমি তো ওইখানে চলে আসছি, তো ওই ছেলে মানে ঘৃণা চলে আসছে যে ও আমাকে ঠকাইছে, আর কথা বলবো না আর। তা আমি ভাবছিলাম যে আমার বাবুর আব্বু আর কিছু করবে না, আমার সাথে আর খারাপ ব্যবহার করবে না, যেহেতু একটা এরকম ঘটনা আমি করে ফেলছি, হয়তো ও আর আমাকে হারাইতে চাচ্ছে না। কয়েকদিন ভালোই কথা বলে, ভালো কথা বলার পরে ও আমাকে আস্তে আস্তে মানসিকভাবে টর্চার শুরু করে, যে তুই অন্য ছেলের সাথে চলে গেছিলি, তুই ভালো না, এইটা সেটা, অন্য কেউ হইলে রাখতো না, মানে যা খারাপ ভাষা আছে ওগুলা ইউজ করতো। তখন আরো আমার বেশি মারধর করতো, কথায় কথায়। যদি অনেক রাত করে বাসা আসতো, আমি জিজ্ঞেস করতাম কি ব্যাপার, কোথায় গেছিলা, এত রাত হইলো কেন? তোকে জবাবদিহি করতে হবে, তোর মতো তুই খা ঘুমা, সমস্যা কি? তা আমি যে চলে গেছিলাম, ওই বাবুর আব্বু এটা আবার ওর মাকে বলে নাই, ওর মা বাবাকে কাউকে জানায় নাই যে আমি চলে গেছিলাম অন্য ছেলের সাথে। তো ওর মা এসে আমার জিজ্ঞেস করতো, আচ্ছা তোমাদের কি হয়েছে, কেন মারধর করে তোমারে? না আপনার ছেলের জিজ্ঞেস করেন কি হয়েছে। তো ওর মা মোটামুটি ঝগড়া যখন আমি করতাম তখন দরজার কাছে দাঁড়ায় থাকতো, কথায় কথায় এমন উঠতো, তুই তো অন্য ছেলের সাথে চলে গেছিলি, আবার আসছিস কেন? আমি বললাম তুমি তো আমার আনছি আমার মেয়ের জন্য আনছি, আমার বলতো আমার মেয়ের জন্য আনছি। তো এইরকম করতে করতে আমার শাশুড়ি শুনে ফেলে ব্যাপারটা। তো আমার শাশুড়ি শোনাতে এখানে আরো সিন ক্রিয়েট হওয়া শুরু করে। আমার শাশুড়ি আমার বারবার খোটা দিচ্ছিল, তুমি বলে এটা করছো, এই কেমন মেয়ে, এটা সেটা, হোটেলে থাকছো, মানে যা খারাপ ভাষা আছে। তো আমার মা তো এরপর থেকে আমার মাকে আমি বলছি যে মা আমি এরকম চলে গেছি, কিন্তু ও তো আমার এরকম মারধর করে। কিন্তু আমার মা তারপরেও বিশ্বাস করতো না যে আমার বাবুর আব্বু আমাকে মারধর করে, আমার বাবুর আব্বু এরকম বাসায় মেয়ে নিয়ে আসে। তো এরপরে একদিন রাত্রেবেলা আমি শুয়ে আছি, হঠাৎ করে দরজা টোকাচ্ছে, দরজা খুলছি, আমার একটা রুমে পার্টিশন করা ছিল পর্দা দিয়ে, 2টা রুম বানানো ছিল, মাঝখানে শুধু পর্দা ছিল। তো পাশের দরজা দিয়ে ও ঢুকলো, সাথে একটা মেয়ে ঢুকছে। আচ্ছা আমি প্রশ্ন করলাম কেউ, আমি ভাবছি হয়তো কোনো আত্মীয়, কেউ, যাই হোক আমার বলতেছে কেউ ওটা তোমার দেখার বিষয় না, তুমি ওই রুমে যাও, মেয়েকে নিয়ে শুয়ে থাকো। আচ্ছা আমি মেয়েকে নিয়ে শুয়ে থাকবো, তুমি কাকে নিয়ে আসছো? আমার কিছু বলতেছে না, আমার ধাক্কা দিয়ে ওই ঘরে পাঠাই দিয়ে আমার বলতেছে কোনো শব্দ করবি না, তুই এখানে মেয়েকে নিয়ে শুয়ে থাক। আচ্ছা আমি এমন একটা নারী যে আমি এই পাশে আমার মেয়েকে নিয়ে শুয়ে আছি, আমার স্বামী পাশের পর্দার ওই পাশে অন্য একটা মেয়ের সাথে রাত কাটাইছে। ওকে, তারপর আমি এটাও সহ্য করছি, তারপরেও কিছু বলি নাই। পরের দিন যখন আমি ওর মার কাছে বলছি যে আম্মা আপনার ছেলে এরকম করতেছে, তুমি চলে যাও, ভালো লাগতেছে না, তুমি চলে যাও, আমার ছেলে এরকম করবে। তার মধ্যে আমার একটা অসুখ ধরা পড়ে, ব্লাডের সমস্যা হয়ে যায়। ব্লাডের সমস্যা হওয়ার পরে আমার শরীর থেকে অনেক ব্লিডিং হইতো, মুখ দিয়ে নাক দিয়ে অনেক ব্লিডিং হইতো। তো এমন একটা অসুস্থতার কারণে আমার বাবুর আব্বু আমার কাছ থেকে আরো দূরে চলে যায়। জাস্ট আমি ওটা ওইভাবে বলতে চাচ্ছি না, আরো দূরে চলে যায়। তা আমার শাশুড়ি আমার আইসা বলে যে তুমি আর এখানে থাকে কি করবা, আমার ছেলে তো তোমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, তুমি চলে যাও। আচ্ছা
আমার ছেলের লাইফ নষ্ট করো না, আচ্ছা মানে এসে বলতো। তা আমি বলতাম যে মা কেন, আমি কি সুস্থ হব না? তখন আমি আমার বাবুরাব্বুকে বলি, বাবুরাব্বু তুমি যাই করো, আমার সামনে করো, আমার পেছনে করো, যাই করো, তুমি কি আমাকে দূরে সরাই দিতে চাও বা আমাকে রাখতে চাও না? ওরা আমার বলতো আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমাকে রাখতে চাইবো না কেন? তুমি যে এগুলা করো, তখন আর কোনো কথা নাই ওর কাছে, আচ্ছা তখন আর ওর কোনো জবাব নাই, তুমি কেন এগুলা করো এটার কোনো জবাব নাই। তখন আমার মেয়ের বয়স 2 বছর হয় নাই, হবে। তো একদিন রাত্রে 2টার দিকে বাসায় আসছে পরে আমি মানে একটা ফিল্মের কাহিনীর মতো আমি ওর শার্টে একটা লিপস্টিকের ছাপ দেখলাম। কোথায় গেছিলাম মানে ও আবার ড্রিঙ্কিং করতো না। কোথায় গেছিলাম মানে তোরে সব কিছু বলতে হবে, আমারে বলবা না, তোমার ওয়াইফ। তাই কোথায় এরকম তর্কাতর্কিতে ও আমাকে মারে, মানে এমন ভাবে মারে যে আমার মাথা ফেটে গেছিল, আমার নাক টাক দিয়ে রক্ত বেরোতেছিল। তখন আমি আর সহ্য না করতে পারে জোরে চিৎকার দিছিলাম। আচ্ছা জোরে চিৎকার দিছি, পরে আমার শাশুড়ি দৌড়ে চলে আসছে। আসার পরে বলতেছে কি হয়েছে, দরজা খুলছে। পরে আমি বলতেছি মা আপনার ছেলে আমারে মেরে ফেললো। পরে বলতেছে চিৎকার দিছো গেল লেগা যে আমার ছেলে তোমার মেরে ফেললো, আমার স্বামী যদি আমার মেরে ফেলে আমি তো একটা শব্দও করবো না। আচ্ছা তখন এখানে সাপোর্ট পাই নাই। পরের দিন আমি জানতাম না, আমার তো ফোন ছিল না, তাই আমার মা আমার সাথে যোগাযোগ করতে পারতো না। পরের দিন আমার মা আসছে, মা আসার পরে আমার মারে আমি দুপুরে খাবার দিছি। তখন আমার গায়ে ব্যান্ডিজ, মাথায় কপালে নাকের দিকে ব্যান্ডিজ। তখন আমার মেয়ে আমার মাকে কুলে উঠে বলতেছে, মানে আদো ভাষায় বলতেছে যে বাবাই মাকে মারছে, মা কাঁদছে। তা আমার মা আমাকে জিজ্ঞেস করে নাই, ওই আমি একটা ভুল করছি চলে গেছিলাম, এজন্য আমার মাও আমাকে জিজ্ঞেস করে নাই। তখন আমি রাগ করে বলছিলাম তুমি তো মানা, মানে কলঙ্ক, আমার মেয়ে তোমার বলতেছে আমার মারছে, তারপরেও তুমি আমার বাবুরাব্বুকে বিশ্বাস করতেছো, আমার কথা বিশ্বাস করতেছো না। কারণ আমার মা বলছে কখনোই না, ও এরকম করতেই পারে না। আমার বাবুরাব্বুকে অন্ধের মতো বিশ্বাস করতো। তা আমি বলছি আচ্ছা ঠিক আছে, ও যেহেতু এরকম করতে পারে না, তুমি আর আমাকে দেখতে আইসো না, চলে যাও। তা আমার মা খাওয়া দাওয়া রাখে ওখান থেকে চলে আসছে। চলে আসার পরে আমার মেয়েকে নিয়ে আমি কান্না করতেছিলাম। আমার চাচি শাশুড়ির যে মোবাইল, ওইটা দিয়ে মাঝে মাঝে আমি ওই ছেলের সাথে কথা বলছিলাম, মানে আগে চলে যাওয়ার আগে। তো ওই ফোনে আমার ওই ছেলেটা আবার ফোন দিছিল, ফোন দিয়ে আমাকে খুঁজতেছে। পর আমার চাচি শাশুড়ি আমার কাছে ফোনটা নিয়ে আসছে। ফোনটা নিয়ে আসার পর আমি বললাম কে? পরে বলতেছে যে আমি। নাম বলবো না? তো বলছে যে আমি। আচ্ছা বলেন, নামটাও বলেন, যেহেতু আপনি সবার নামই বলেছেন, তার নাম আর বাদ রেখে লাভ কি, বলেন। সাইম ওর নাম ছিল। আচ্ছা। তো বলতেছে যে আমি সাইম। তুমি আমাকে ফোন দিলা, মানে তুমি আমাকে অনেক ঠকাইছো, তুমি আমার ফোন দিবা না। বিশ্বাস করো তখন আমার কোনো উপায় ছিল না, আমি তোমাকে ঠকাইতে চাই নাই, তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ। আমি বললাম তুমি আমার ফোন দিও না, আমার চাচির নাম্বারে আর ফোন দিও না, আমি আবার আমার বাবুরাব্বুর কাছে চলে আসছি, আর ফোন দিও না। তো আমি ফোন কাটে দিছি। কয়েকদিন পর পরে আমার চাচির শাশুড়ির ফোনে ও আবার ফোন দিত। আচ্ছা। ফোন দিয়ে আমার সাথে কথা বলা, যোগাযোগ করতো। তখন আমার চাচি শাশুড়ি আমার বলতেছিল কি লেগা তুই এখানে থাইকে মাইর খেতেছস, চলে যা। আরে আজকে একটা জিনিস করে না, কালকে করবে, কাজকর্ম করবে। তুই বল চাকরি বাকরি নিলে তুই যাবি, আমরা তোরে যাইতে হেল্প করবো। আচ্ছা। তো আমার চাচি শাশুড়ি ওইখানে আমাকে হেল্প করতেছিল। তা আমি আমার বাবুরাব্বুকে বললাম যে তুমি আর কোনো মেয়ের সাথে যোগাযোগ করো না, আমি যা করছি আমি তোমাকে আর এইসব বিষয়ে কিছু বলবো না। কিন্তু আমার বাবুরাব্বু এটা শুনে নাই। ওর মতো ও আছে। আর আমার অসুস্থতাটা ওকে আমার কাছ থেকে আরো দূরে নিয়ে যাচ্ছিল। তারপর আমি ওই ছেলের সাথে যোগাযোগ করতাম। আমি আমার চাচিকে জিজ্ঞেস করছি, চাচি শাশুড়িকে, আচ্ছা চাচি আমি যদি আমার বাবুকে নিয়ে চলে যাই তাহলে কি আমার বাবুকে ওরা নিয়ে যাবে, মানে আমার বাবুরাব্বু নিয়ে আসবে? কখনোই না, আমার চাচি শাশুড়ি কখনোই না, তোমার বাবুকে নিয়ে যাইতে পারবে না, 7 বছর পর্যন্ত তোমার বাবু তোমার কাছে থাকবে, এই ব্যবস্থা আমি তোমাকে করে দিব। তো উনি আমাকে সাহস দিচ্ছে, সাপোর্টও করছে। তা আমি ফোন দিছি ওই ছেলের সাথে, ফোন দিয়ে বলতেছি তুমি যদি চাকরিটাকে নিতে পারো আর প্রুফ দেখাইতে পারো যে তুমি চাকরি করতেছো, তাহলে আমি তোমার সাথে যাবো। আচ্ছা। ওরা বলতেছে আচ্ছা ঠিক আছে, তুমি আমার সময় দাও, আমি চাকরি নিব। তো 1 সপ্তাহের মধ্যে ও চাকরি নিল। চাকরি নিয়ে আমাকে কাগজপত্র ছবি টবি পাঠাইছে, ওই ম্যানেজারের সাথে কথা বলাইছে যে ও চাকরি নিছে। তখন আমি এটা শিওর হইলাম। শিওর হওয়ার পরে আমি বাসায় ছিলাম, আমার বাবুর জন্মদিন আসতেছে, 2 বছর হবে। তা আমার বাবুরাব্বুকে বললাম যে বাবুর তো জন্মদিন আসতেছে, তুমি কিন্তু কেক টেক আইনো, বড় করে না হোক একটা অনুষ্ঠান করব। তো বাবুরাব্বু বিকালের দিকে আসছে, 31শে জুলাই। তখন আসছে, আয়শা আমাকে মানে সবজি টবজি দিয়ে কেক টেক দিয়ে বলছে তুমি সব গুছায় রাখো, আমি আসতেছি। তো এই যে চলে গেছে
12টা বাইজে যায়া 2টা 1টা 1:30 বেজে গেছে, হ্যাঁ। 2টাও পার হয়ে গেছে, আমার মেয়ে তো ঘুমাই গেছে। হ্যাঁ তো ও বাবুর আব্বু আর আসছে না, তো বাবুর আব্বু আসছে না, তো রাত্রে 2টার দিকে আসতে পরে আমি বলতেছি তুমি আজকেও এত দেরি করে আসলা, আজকে আমার মেয়ের জন্মদিন ছিল, অন্তত একসাথে কেকটা কাটতাম। পরে বলছে মেয়েটা এখন উঠাও, মেয়ে তো ঘুমাই গেছে, এখন আর উঠবে কি, তোমার কেক তুমিই কাটো। তো ও নিজেই কেক কাটলো, কেক কাটা নিজেই খাইলো, খাই রেখে দিছে পরে আমি বলতেছি তুমি তো আমার আগের মতো আর বিশ্বাসই করো না, আজকে এমন একটা দিন গেল, মানে ও আমার কাছে এতটাই অবিশ্বাস করতো ওই চলে যাওয়ার পরে যে আলমারির চাবিটাও আমার কাছে দিত না। আচ্ছা তুমি আমার আলমারির চাবি দিচ্ছ না, আমি একটু সাজগোজ করবো তাও পারতেছি না। তখন ও বলে উঠলো তোর মতো, মানে খারাপ ভাষা একটা, যে তোর মতো এটার সাথে কি আমি কিছু দিব নাকি, তুই তো আমার সবকিছু নিয়ে পালাবি। আচ্ছা তখন এরকম বলে আমি তোমার কিছু নিয়ে গেছিলাম, তখন বলছি যে আমি কি তোমার কিছু নিয়ে গেছিলাম, হ্যাঁ গেছিলাম, তোমার মেয়েকে নিয়ে গেছিলাম, আমি যা গয়নাগাটি ছিল সব তো ফেরত নিয়ে আসছি, আমি তো পরে আর কিছু করি নাই। তো এরকম করাতে তুই করিস নি মানে আবার করবি না, যে এরকম কোনো গ্যারান্টি আছে? এ নিয়ে বলতেছে আচ্ছা আমি একটা চলে গেছি তাতে তুমি এরকম ইয়া করতেছো, আমি তো নিজের চোখে তোমার সম্পর্কে কত কিছু দেখছি, আমি তো তোমাকে একবারও বলি না। তুই বলবি কেন, আমি ছেলে মানুষ না? আচ্ছা আমি ছেলে মানুষ, আমি করবো, তোর সমস্যা কি? এরকম করে আমি তুই করবি মানে আমি কোন দিক দিয়ে নাই, আমার কি সমস্যা আমার আজকে বলবি, আমি অসুস্থ তাই চিকিৎসা কর ভালো হয়ে যাবো। তো এরকম করতে গেলে আমার মারছে, মাইরা আমার বলতেছে তুই যদি কালকে আমাকে মুখ দেখাস তাহলে আমার মেয়ের কসম লাগে তোর। আচ্ছা তাহলে তুমি আমার এত বড় কথাটা বলতে পারলা? পরে বলতেছে হ্যাঁ পারছি, যা আমার চোখের সামনে থেকে। তা আমি ভাবছি হয়তো রাগে জেদে বলছে, তো ওর পাশের রুমে যাই ও শুয়ে আছে, আমি মাঝরাত্রে গেছি ওর কাছে, যা বলতেছে বাবু রাব্বু তুমি আমার এরকম কথা বলতে, তোরে না বলছি আমি তুই আমার মুখ দেখাবি না, মুখ দেখালে আমার মেয়ের মরা মুখ দেখবি, তুই আবার আমার সামনে আইসোস, তুই আমার মেয়ের ভালো চাস না। তা আমি আবার চলে আসছি এই পাশের রুমে, সকালে ঘুম থেকে উঠছি, উঠে সব কাজ টাজ গুছায় নাস্তা টাস্তা বানাইছি, বাবু রাব্বু নাস্তা না খেয়েই চলে গেছে। চলে যায়, আমি ফোন দিছি যে কি ব্যাপার তুমি নাস্তা খাইলা না? তো বলতেছে নাস্তা খাইলাম না, তোর মুখই আমি আর দেখবো না, নাস্তাই খাবো না, বাসায় যেন আইসা তোর আর না দেখি। তো তখন আমি তো আমার মাকে ফোন দিছি, মা দেখছো ও আমার এরকম করতেছি কি মানে একটা ওইভাবে গ্রাম্য ভাষায় বলছিল যে মাটি কামড়ে ওইখানে বসে থাক। আমি বলতেছি এটা কোন ধরনের কথা, তুমি তো অন্তত আমাকে সাপোর্ট করো যে তুই চলে আয় দেখি কি হয়েছে, তুমি না বলছো যে নেক্সট টাইম কিছু হলে তোমরা দেখবা। তা আমার মা ওইখানে সাপোর্ট করে না, আমার ভাইকে ফোন দিছি, তোর বিয়েকে আমি দিছিলাম, মানে আমার ভাইরা আমার বিয়েতে আসে নাই, রাজি ছিল না, তো তোর বিয়েকে আমি দিছিলাম, না আপনারা দেন নাই, কিন্তু আপনারা আমার ভাই না, তো তোর বিয়ে তোর মা দিছে, তোর মা রে কোকা বুঝতে পাই নাই। আমি ওইখানেও জায়গা আমার চাচি শাশুড়ির কাছে গেছি, চাচি শাশুড়ির কাছে যাওয়ার পর আমার চাচি শাশুড়ি বলতেছে আরে অত কিছু চিন্তা করার দরকার নেই, তুই চলে যা। সাইম আজকেও ফোন দিছিল, তুই চলে যা। একটা লটারি পাবলিক মানে বিয়ে হয়, মানে ওই ছেলের সাথে বিয়ে হয়। তখন আমি যাই দেখি যে ওই ছেলে চাকরি করে। তো প্রথম তো ওই ছেলে চাকরি করে বিয়ে করছে, ওর বাসায় আসি আমি। তো ওইখানে আমার দামটা ছিল ততদিন যতদিন আমার গায়ে গয়নাগুলা ছিল। এই গয়নাগুলো তো আপনার স্বামীর দেয়া? হ্যাঁ, মানে হ্যাঁ, গলায় একটা সামান্য কিছু বাসায় যেগুলো করতাম আর কি। আমার বাবু রাব্বু আমাকে বিলাসিতা খুব দিয়েছে। আচ্ছা, তারপর তো শুনলাম না আপনি চলে গেলেন, তারপর আপনার বাচ্চাকে নিয়ে চলে গেছেন? হ্যাঁ, বাচ্চাকে নিয়ে চলে গেছিলাম। এরপর আপনার হাজবেন্ড ফোন দেয় নাই? না, আমাকে আর ফোন দেয় নাই। ফোন দিবে কোথায়, আমার তখন তো ফোন ছিল না। আচ্ছা, আমার চাচি শাশুড়ি ফোন দিয়ে যোগাযোগ করে আমি গেছিলাম। আচ্ছা, আমার চাচি শাশুড়ি আমাকে হেল্প করছে। ওকে, ইভেন আমি বলছিলাম যে এখানে মিস করছি, আমার বাবু আমি বলছিলাম যে আমার বাবুকে নিয়ে যাবে নাকি, তো বলছে আমার চাচা শাশুড়ি বলছে তুমি আমাকে 20,000 টাকা দাও, আমি তোমাকে এমন একটা কাগজ এনে দিব, ওই কাগজ যদি তোমার কাছে থাকে তাহলে তোমার বাবু রাব্বু তোমাকে বাবুকেও নিতে পারবে না, তোমাকেও কোনো ক্ষতি করতে পারবে না। তা আমি ওনার কথা বিশ্বাস করে ওনাকে 20,000 টাকা দিয়েছি। এই টাকাটা কোথা থেকে দিয়েছিলেন? ওই ছেলে পাঠাইছিল, বিকাশ করছিল আমাকে। ওকে, তো ওই ছেলে পাঠানোর পরে ওই ইয়া করছি, ওই কাগজটা নিছি, কাগজে বলছে তুমি এখানে একটা সাইন করো, তাহলে তোমার বাবু রাব্বুর সাথে তোমার ডিভোর্স হয়ে যাবে। আচ্ছা, ওইখানে লেখা ছিল যে বাবুকে আমি দিব না, 7 বছর পর্যন্ত আমার কাছে থাকবে, তারপর আমি স্বেচ্ছায় দিয়ে দিব। কিন্তু আমি ওইখানে আর সাইন করি নাই, মানে আমার বিবেকে বাদ ছিল কিভাবে সাইন করবো, এত বছর সংসার করলাম। তো চলে গেছিলাম, ওইখানে কাগজটা আমার ব্যাগে ছিল, আমি সাইন করি নাই। তো ওইখানে যাওয়ার পরে ওই লটারি পাবলিকের মাধ্যমে আমার একটা বিয়ে হয় ওই ছেলের সাথে। ওই ছেলের বাসায় আমার ততদিনই দাম ছিল যতদিন আমার গায়ে গয়না ছিল। আস্তে আস্তে গয়নাও শেষ হয়ে আসছে, আমার দামটাও কমে আসছে। আচ্ছা, কতদিন ছিলেন ওখানে? 3 মাস 19 দিন। আচ্ছা, কি হলো এর মধ্যে একটু শুনি। এর মধ্যে ওর মা আমার সাথে খারাপ বিহেভ করা শুরু করলো। আমার বাবু মাসে দুধ খাইতো 4 প্যাকেট, ওইখানে আমার বাবুকে হিসাব করে 2 প্যাকেট আনাই দেওয়া হয়। আমার বাবুকে ঠিক মতো ডিম খাইতে দেয় না, ভাত খাইতে দেয় না, মানে আমার বাবু যেগুলা খাইতে পারবো ওগুলো